৭২ ঘন্টা পর ধর্ষণ মামলা না নেয়ার পর্যবেক্ষণ দেয়া বিচারকের ক্ষমতা প্রত্যাহার, এজলাসে না বসার নির্দেশ। সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে ব্যবস্থা, বললেন শিক্ষামন্ত্রী। ঢাকার ৫ নদী রক্ষায় আইনের শাসন জরুরি, বলছেন বিশেষজ্ঞরা। বন্দর বান্ধব নৌপথ চালুর চিন্তা। এবং টি-20 বিশ্বকাপের ফাইনাল আজ, স্বপ্ন ছোঁয়ার মঞ্চে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম কামরুন নাহারের বিচারিক ক্ষমতা প্রত্যাহার করে তাকে আদালতে না বসার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এদিকে নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সংক্রান্ত সাক্ষ্য আইনের 2টি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। শাকির আরজুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। গত 11 নভেম্বর রাজধানীর বনানীর রেন্ট্রি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয়। পরে পর্যবেক্ষণে ধর্ষণের 72 ঘণ্টা পর মামলা না নিতে পুলিশকে পরামর্শ দেন বিচারক। এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এর জেরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম কামরুন নাহারকে এজলাসে না বসার নির্দেশ দেয়া হয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনার পর বেগম কামরুন নাহারকে রোববার সকাল 9:30 থেকে আদালতে না বসার নির্দেশ দেয়া হয়েছে। আর ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করার জন্য চিঠি পাঠানো হয়েছে। এদিকে 72 ঘণ্টা পর ধর্ষণের মামলা নেওয়া যাবে না এমন পর্যবেক্ষণ দেয়ার এখতিয়ার নিম্ন আদালতের নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। হাইকোর্টে মামলাটি আসলে রাষ্ট্রপক্ষ 5 আসামির খালাসের বিরুদ্ধে আপিল করবে বলেও জানান তিনি। হাইকোর্টের ক্ষমতা রয়েছে অবজারভেশন দেওয়ার, সেই অবজারভেশন সুপ্রিম কোর্ট রাখতেও পারেন, বাদ দিতে পারেন, কিন্তু উনার ট্রায়াল কোর্টের জজ সাহেবের কোনো অবজারভেশন দেওয়ার কোনো ক্ষমতাই নেই। এদিকে নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সংক্রান্ত সাক্ষ্য আইনের 2টি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। নারী বা তরুণী যদি কোনো যৌন অপরাধের যদি অভিযোগকারী হয়, তাহলে তাকে কিন্তু আদালতে তার চরিত্র নিয়ে, তার ইতিহাস, ব্যক্তিগত ইতিহাস নিয়ে তাকে প্রশ্ন করা যায় এবং জেরা করা যায়। এই বিষয়টা নিয়ে অনেক বছর ধরে অনেকে আন্দোলন করে আছেন, যেগুলো যাতে বাতিল হয়। আমরা এই বিষয়গুলো নিয়ে হাইকোর্টের শরণাপন্ন হচ্ছি। রত্না জামান, 21 টেলিভিশন। সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। দেরিতে হলেও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা অথবা গুজব ছড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা সংকটে দীর্ঘদিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, ফলে পরীক্ষায় যেন হারিয়ে যেতে বসেছিল। 2 বছর পর অবশেষে আলোর মুখ দেখল এসএসসি ও সমমান পরীক্ষা। সংক্ষিপ্ত সিলেবাসে মাত্র 3 বিষয়ে অনুষ্ঠিত হওয়া এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 22,27,000-এরও বেশি শিক্ষার্থী। মূল্যায়ন পদ্ধতি নিয়ে ভিন্নমত থাকলেও পরীক্ষায় অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। একটু নার্ভাস ছিলাম প্রথম দিকে, কিন্তু এখন ঠিক আছে। মানে প্রথম পরীক্ষা ছিল তো, পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ, হায়ার ম্যাথ, এই 3টা সাবজেক্টের উপরে পরীক্ষা দিবে। ভালো সিস্টেম করছে এটা। মেধা আসলে যাচাই হচ্ছে না আমি মনে করি। কারণ হলো এটা আপনি যদি পুরাটাই নিত তাহলে মানে ভালো হতো। পরীক্ষার হল পরিদর্শনে গিয়ে প্রশ্নপত্র ফাঁসের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষামন্ত্রী। যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের কোনো রকমের অপচেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রাথমিক শিক্ষা বোর্ড গঠনের প্রস্তুতি নেওয়া হলেও নতুন শিক্ষাক্রম চালু হওয়ার পর এসএসসির আগে কোনো পাবলিক পরীক্ষা থাকবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। আমাদের তো ধারাবাহিক উন্নয়নের বিষয়টা সেখানে অনেক থাকবে, মানে নতুন কারিকুলাম চালু হলে কি জিএসসি থাকবে না? তাহলে থাকার কথা না, কিন্তু তখন ভিন্নভাবে মূল্যায়ন হবে, কিন্তু সেটি ভিন্ন পদ্ধতিতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হতে আরও সময় লাগবে, তবে এবারও 1 মাসের মধ্যেই এসএসসির ফল প্রকাশের আশা করেন তিনি। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সুযোগ সন্ধানী মানুষ সুযোগ খোঁজে, গিলে খায় আস্ত নদীকে, তা সে শক্তিশালী হোক আর কম শক্তির হোক। মানুষ প্রকৃতির প্রতি মানবিক না হলে নদীকে রক্ষা করা দুষ্কর। আইনের শাসন থাকাও জরুরি বলছেন বিশেষজ্ঞরা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। তুরাগ নদীর একটি চিত্র খটকা লাগায়। মাছ নদী বরাবর সারি সারি সীমানা পিলার, যেন পেরেক ঠোকা হয়েছে জীবন্ত কোনো সত্তায়। কনক্রিটের জঞ্জালে ভরেছে নদীর সীমানা। অপর ঘটনাটি আকস্মিক হলেও বেশ ভয়ঙ্কর। তুরাগ তীরে বর্জ্যের কন্টেইনারের পাশে জ্বলছে আগুন। নদীতে ফেলা দূষণ বর্জ্যের এই আগুনে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। আগুন লাগা দিছে, এই কারণে আমরা ওখানে 3 গাড়ি ময়লা আমরা আডক তাও ময়লা আমরা ফালতে পারি না। হাইকোর্টের নির্দেশে যে সীমানা পিলার বসানো হচ্ছে তা নিয়েও জিজ্ঞাসা আজ জনে জনে। আদালত বলেছে ফোরশুর হলো একটা নদীর মধ্যের অংশ, আর বিএডব্লিউটি চেয়ারম্যান বলতেছে আমরা ফোরশুর ধরে সীমানা পিলার দিচ্ছি, তো সে তো ওপেনলি আদালতের রায়কে মানছে না। এসব গল্পের শেষ এখানেই হতে পারত, কিন্তু না, তাই কমেনি নদীর পাড়ের মানুষের ক্ষোভ। যারা দখলদারি নদীর সাইড দেয়া, তাদের ভিতরে একটা আতঙ্ক হয়েছে, সরকার আতঙ্ক তৈরি করছে। একদিন ভাঙলে পরদিন গড়ে ওঠে অবৈধ স্থাপনা। নদীর উপর এসব টংঘর তারই প্রমাণ। রিকশার গ্যারেজ, ট্রাকের সারাইখানা কিংবা বোট ক্লাব নদীর উপর আস্থানা গেড়েছে দিনে দিনে। উন্নয়ন প্রকল্পে বর্জ্যের ঠিকানাও এখন ঢাকা নদী। নদীর সীমানা পিলার যদি নদীর শেষ প্রান্ত ধরি, তাহলে এর ভিতরে কোনো নির্মাণ বর্জ্য, সিমেন্ট, পাথর এগুলো ফেলবার কথা নয়, কিন্তু কিছু ডেভেলপার কোম্পানি বালু নদীতে এগুলো অহরহই ফেলছে, যার কারণে দেখা যাচ্ছে ওই গাছটি যেমন আর বেঁচে নেই, সেটা যদি সম্ভব হয় তাহলে এই নদীতে থাকা যে জীববৈচিত্র্য রয়েছে সেগুলো আসলে টিকে থাকার কথা নয়। সিএস দাগ অনুযায়ী ফোরশোর বরাবর বসানোর কথা ছিল। যতবার জানতে চেয়েছি ততবারই একই কথার পুনরাবৃত্তি শুনিয়েছে বিআইডব্লিউটিএ। ঢাকা প্রান্তে আমাদের 90 ভাগ পিলার বসানো হয়ে গেছে এবং নারায়ণগঞ্জ প্রান্তে এখন 50 ভাগ পিলার বসানো হয়েছে। দস্যুর কবল থেকে স্রোত ফেরানোর দাবিতে পরিবেশবাদীরা দুষলেন আমলাদের। তারা যদি অন্তত মান্থলি একটা ভিজিট করে, তাহলে তো দেখা যায় কোন এলাকাটাতে চেঞ্জগুলো আসছে। হ্যাঁ, ইভেন আপনি যদি প্রতি 3 মাস পর স্যাটেলাইট ইমেজও যদি আপনি কালেক্ট করেন, তাহলে বোঝা যাবে চেঞ্জগুলো কেমন আসছে। মানুষ বলছে নদীর সাথে তাদের আছে জীবনের সম্পর্ক। নদী বিলীন হলে লীন হয়ে যায় মানুষ। প্রকৃতি হবে অসার, অন্তঃসার শূন্য। তাই সময় ফুরাবার আগেই নদীকে নদীর জায়গায় ফিরিয়ে আনার প্রকট দাবি সবার। রাতের আধারে এই প্রতিষ্ঠানগুলোর শিল্প বর্জ্য ফেলা হচ্ছে নদীতে, আর অন্যান্য কঠিন বর্জ্যগুলো নদীতে সরাসরি ফেলা হচ্ছে, যার কারণে নদীও ভরাট হচ্ছে এবং নদীর প্রশস্ততা কমে যাচ্ছে। আর এভাবে চলতে থাকলে হয়তো একদিন হারিয়ে যাবে এই বালু নদী। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, বালু নদী, ঢাকা। চারপাশে মালার মতো নদী, তারই মাঝে রাজধানী ঢাকা। একসময়ের বাণিজ্য বেসাতি যাওয়া আসার গন্তব্য চারপাশে নদী ঘিরে। বন্দরবান্ধব নদীপথ চালু করতে স্বপ্ন জোগাচ্ছে নৌ মন্ত্রণালয়। অখিল পোদ্দারের রিপোর্ট। ব্রহ্মপুত্রের ধুধু চর পেরুলেই কুড়িগ্রামের চিলমারি বন্দর। তিস্তা যমুনা উতরে সেখান থেকে জাহাজ ভিড়বে ঢাকার ঘাটে। বহুদিন ধরে শোনা গেলেও তা বাস্তবায়ন হয়নি। নাব্যতা সংকটের পাশাপাশি অকার্যকর রাজশাহী থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান মায়া বন্দরের কার্যক্রম। এখন শুধুমাত্র বাগাবাড়ি এবং নগরবাড়ি থেকেই উত্তরবঙ্গের সমস্ত মালামাল যায়। সড়ক পথের উপর প্রচণ্ড চাপ পড়ে।
তা আমরা যদি এটাকে চিলমারি বন্দর পর্যন্ত যদি আমরা নৌপথটাকে আরও নাব্য করতে পারি, ময়মনসিংহ বিভাগের মালামাল আসতে পারবে, আবার একেবারেই বাংলাদেশের অন্যান্য প্রান্ত থেকে ব্রহ্মপুত্র দিয়ে চিলমারি হয়ে রংপুর বিভাগের এবং দিনাজপুর পর্যন্ত মালামাল পরিবহন করা সহজ হবে। অনেকদিন ধরেই বেহাল বুড়িগঙ্গা, আর কাহিল অবস্থা শীতলক্ষার। গোমতী হয়ে পণ্যবাহী জাহাজ অনিয়মিতভাবে গেছে ত্রিপুরার সোনামুড়া। ইতোমধ্যে প্রস্তুত 92 কিলোমিটারের নৌপথ, তারপরও অকার্যকর পণ্য পরিবহন। কলিকাতা থেকে নামখানা হয়ে কয়রা উপজেলার আংটিহারা দিয়ে বর্ডার, এখানে ঢুকে বাংলাদেশে আপনার ঢাকা এবং নারায়ণগঞ্জ অঞ্চলে যায়। সাম্প্রতিককালে যুক্ত হয়েছে দাউদকান্দি সোনামুড়া এবং আর একটা আগামীতে রাজশাহী গোদাগাড়ি ধুলিয়ান এই নৌপথটি চালু করতে যাচ্ছি। নদী মানেই নদী বন্দর। ব্রহ্মপুত্র থেকে সুরমা কিংবা রূপসা থেকে যমুনেশ্বরী স্রোত যাতায়াতে এনেছিল প্রশান্তি, শান্তি দিয়েছিল ব্যবসা বাণিজ্যেও। দাউদকান্দি এবং কুমিল্লাবাসীর মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। সে আনন্দটুকু তখনই বাস্তবায়িত হবে যখন এই নৌবন্দর সেই প্রাণ ফিরে পাবে। যদি এই সংযোগটাকে আরও গতি ফিরানো যায় তাহলে আমাদের অর্থনীতির চাকা আরও চাঙ্গা হবে। ঢাকা, কুমিল্লা এবং নারায়ণগঞ্জের সঙ্গে পার্শ্ববর্তী আসাম এবং তৎসংলগ্ন রাজ্যের সঙ্গে অপার এক সেতুবন্ধন গড়ে তুলেছিল এই গোমতী নদী। দীর্ঘদিন ধরে দাউদকান্দি বন্দর বন্ধ থাকার পর প্রোটোকল চুক্তি স্বাক্ষর হয়েছে। এ যেন কুমিল্লার মানুষের জন্য এক নতুন আলো পাওয়া। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি, অচিরেই যেন চালু করে পুরনো সেই যোগাযোগ আবার স্থাপন করা হয়। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, গোমতী নদী, দাউদকান্দি, কুমিল্লা। গ্লাসগো, লন্ডন ও প্যারিসে 2 সপ্তাহের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে আজ সকালে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে সফর সঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। গ্লাসগোতে COP26-এ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে যোগদান ও গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। ওয়ার্ল্ড লিডার্স সামিটের সমাপনী পর্বেও অংশ নিয়েছেন তিনি। এছাড়া ইউনেস্কোর সদর দপ্তরে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন, ভাষণ দেন সংস্থাটির 41তম সাধারণ সম্মেলনে। নিচ্ছে বিরতি, যখন ফিরব তখন থাকবে। রাজধানীতে বাস ভাড়া নিয়ে চলছে নৈরাজ্য, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদ। রাজধানীতে বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগে জরিমানা করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে নগরীর কলাবাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেশি ভাড়া আদায়, ভাড়ার চার্ট না থাকা সহ নানা অনিয়মের কারণে অনেক বাসকে গুনতে হয় জরিমানা। সিএনজি চালিত অনেক পাবলিক বাসে ডিজেল চালিত স্টিকার লাগিয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়েরও অভিযোগ রয়েছে। এদিকে সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত কার্যকরে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাস মালিক সমিতি। এই যে আমাদের যে নতুন ভাড়ার তালিকাটা, আপনারা এই তালিকাটা ফলো করবেন। কেউ যদি বলে যে এই তালিকায় যে আছে তার থেকে আমাদের বাসটা সিটিং সার্ভিস বেশি টাকা দেন, আপনারা এটা মানবেন না। কারণ আমরা সরকার থেকে আমরা ঘোষণা করে দিচ্ছি যে আজকে থেকে এই গেট লক সিটিং সার্ভিস ওয়েবিল সম্পূর্ণ নিষিদ্ধ। করোনার কারণে ডায়াবেটিক রোগী বাড়ছে। দেশে বর্তমানে রোগীর সংখ্যা 84 লাখেরও বেশি। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন IDF বলছে বিশ্ব ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা প্রায় 46 কোটি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 100 জনে 20 জন নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন, যাদের 65%কেই পরবর্তীতে টাইপ 2 ডায়াবেটিসে ভুগতে হয়। ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তন সহ সুশৃঙ্খল জীবনযাপনের পরামর্শ বিশেষজ্ঞদের। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 72 ঘন্টা পর ধর্ষণ মামলা না নেয়ার পর্যবেক্ষণ দেয়া বিচারকের ক্ষমতা প্রত্যাহার, এজলাসে না বসার নির্দেশ।
সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে ব্যবস্থা, বললেন শিক্ষামন্ত্রী। ঢাকার 5 নদী রক্ষায় আইনের শাসন জরুরি, বলছেন বিশেষজ্ঞরা, বন্দর বান্ধব নৌপথ চালুর চিন্তা। এবং টি-20 বিশ্বকাপের ফাইনাল আজ, স্বপ্ন ছোঁয়ার মঞ্চে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।